স্টুডেন্টস, আমি তোমাদের যা পড়িয়েছি তা নিয়ে আবার আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফিজিক্সের। প্রথমেই চ্যাপ্টার হচ্ছে আমাদের মেজারমেন্ট ইউনিট অ্যান্ড ডাইমেনশন মেজারমেন্ট। এই চ্যাপ্টারের উপরে কিছু কোশ্চেন নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, তোমরা কেয়ারফুলি পড়বে। প্রথমেই আমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে জানতে হবে ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট ব্যাপারটা কি? তাহলে ফান্ডামেন্টাল ইউনিট, এখানে টোটাল 7 ফান্ডামেন্টাল ইউনিট আছে। 7 ফান্ডামেন্টাল ইউনিট আছে, 7। এই 7-এর মধ্যে তোমরা সেটা পড়াশোনা করবে এবং সেগুলো 7টা কী কী তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও সেটা মনে রাখবে। ফান্ডামেন্টাল ইউনিট মানে যেগুলো ইউনিট ফান্ডামেন্টাল, নট ডিরাইভড, নট ডিপেন্ড ইন এনি আদার ইউনিট, মানে যে ইউনিটগুলো কারো উপর নির্ভর করবে না, শুধুমাত্র সে নিজেই একটা নিজস্ব ইউনিট, কোনো ইউনিট দ্বারা সে তৈরি হয়নি। এগুলোর মধ্যে এই 7টার মধ্যে আমাদের আছে লেংথ, তার ইউনিট কি মিটার, এসআইতে তার ইউনিট হবে মিটার। তারপরে 1 নম্বর, 2 নম্বর এখানে চলে আসবে মাস, ইউনিট এর এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম। 3 আমাদের এই 7টার মধ্যে হচ্ছে টাইম, এসআই ইউনিট সেকেন্ড। 4 নাম্বার ইলেকট্রিক কারেন্ট, এখানে তার ইউনিট চলে আসবে অ্যাম্পেয়ার। 5 নম্বর চলে আসবে এখানে আমাদের থার্মোডাইনামিক টেম্পারেচার অ্যাকচুয়ালি টেম্পারেচার ইউনিট হচ্ছে তোমার এখানে চলে আসবে কেলভিন। অ্যান্ড 6 নম্বরে আমরা যাব অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, মানে পদার্থের পরিমাণ। এগুলো আগেও পড়িয়েছি, এখন আবার রিভিশন দেবে ভালো করে। সাবস্ট্যান্স এর ইউনিট হবে মোল, এবং ক্লাস 9-এর পড়া এগুলো অ্যাকচুয়ালি। 7 নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এটা তাহলে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল বাকি যত ইউনিট আছে, যেমন মনে করো নিউটন, ডাইন, জুল, আর্গ, all units are derived unit because these are formed by all these unit. এই ইউনিটগুলো এইগুলো ইউনিট দ্বারা তৈরি হয়েছে, ওই জন্য এটাকে বলে ডিরাইভড ইউনিট। যেমন মনে করো ক্ষেত্রফলের কি এসআইতে মিটার স্কোয়ার, এটা কি দিয়ে তৈরি হয়েছে? 2 মিটার গুণ করে, তাহলে এটা হলো একটা ডিরাইভড ইউনিট। দিস ইজ ডিরাইভড ইউনিট হুইচ using this unit, this fundamental unit, we get this derived unit. So derived unit is the unit which we get from fundamental units. Now we are discussing about the topic instrument. Instrument, mainly in this chapter, 2 type of instrument is used. এখানে ইনস্ট্রুমেন্ট মেশিন নিয়ে যে দুটো কথা আমি বলেছিলাম, একটা হচ্ছে স্ক্রু গেজ, এটা প্র্যাকটিক্যাল আছে। নাম্বার 2 হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড মানে সরবে, যেটা আর কি সরানো যায়, ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সে এই দুটো জিনিস দিয়ে কী করা হয়? দৈর্ঘ্য মাপা হয়, লেংথ মাপা হয়। এটা মনে রাখতে, এটুকু এখন জেনে রাখতে হবে যে আমি কী মাপা এই যন্ত্র দুটো। কেউ জিজ্ঞেস করলো এই দুটো দিয়ে কী মাপা হয়? মাস মাপা হয়, ভর মাপা হয়, কি না ওজন মাপা হয়, বলো। তখন না লেংথ মাপা হয়, উত্তর হবে না লেংথ মাপা হয়। তাহলে ইনস্ট্রুমেন্ট থেকে আমরা পাবো, এখান থেকে লিস্ট কাউন্ট কী জিনিস পড়তে পারবে। লিস্ট কাউন্ট গুগলে সার্চ করে পাবে লিস্ট কাউন্ট কী জিনিস, এইখান থেকে আমরা পেতে পারি। তারপরে এখন এইগুলো, এই দুটো জিনিস জানলেই হবে, কি মাপা হয়, লিস্ট কাউন্ট কি, ব্যাস, তাহলে অনেকটা হয়ে যাবে। আপাতত পড়ো, প্র্যাকটিক্যাল হলে দেখা যাবে পরে।
তারপরে আমাদের টপিক ছিল, পড়াশোনা করেছিলাম সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট ডিজিট সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে বাংলা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এমন একটা সংখ্যা যে আমি কোনো একটা সংখ্যা লিখলাম, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা কত, তখন বলতে হবে 3। বললাম যে আমি এমন একটা সংখ্যা লিখলাম যেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, এটাও 3। এই 0 বলে এটা বাদ নয়, কারণটা হচ্ছে দশমিকের পর 0 দিয়েছি মানে এটা একটি অনিশ্চিত সংখ্যা, শেষেরটা যুক্ত আছে বলে আমি 0 লিখেছি, নাহলে তো আমি এটা 11 লিখতাম। 0.0 লিখেছি মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে 3। এভাবে মনে রাখতে হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কয়েকটা প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে ক্লাসে করেছিলাম। এখন শুধু মনে রাখবে নন জিরো ডিজিটগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, দশমিকের পর শূন্য থাকলে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা সূত্র আছে, সেগুলো পেয়ে যাবে গুগলে, বা আমি ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসে, ওখানে যদি দেখো তাহলে তুমি পেয়ে যাবে। যেমন মনে করো যদি এটাও অ্যান্সার এক্সাম্পল থাকে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, তখন কিন্তু এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, কারণ আগের জিরোগুলো ভ্যালুয়েবল নয়, আগের জিরোগুলো একেবারে গুরুত্বপূর্ণ নয়। আমার নন জিরো এগুলো, এই দুটোই আমার গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে অনিশ্চিত সংখ্যা। আর এটা মনে রাখবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার শেষ ডিজিটটা হচ্ছে অনিশ্চিত, আনসার্টেন। একমাত্র সেই ডিজিটের লাস্ট ডিজিট যদি আনসার্টেন হয় তবেই সেটা সহ বাকি ডিজিটের নন জিরো ডিজিটগুলোর যোগফল হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। নন জিরো ডিজিটের মোট সংখ্যা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা মাথায় রাখতে হবে। তাহলে এটা অনিশ্চিত, এটা সহ বাকি যে নন জিরো আছে সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এটা অনিশ্চিত, এটা সহ নন জিরো একটা আছে, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। বাট যদি এরকম থাকে তখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 3, বিকজ এটা ভেতরে আছে। ওকে, যদি দুটি নন জিরোর মধ্যে একটা জিরো থাকে তাহলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা জিরোটাও হবে। ওকে, এটা একটু পড়াশোনা করবে, আমি অল্প করে টাচ করে যাচ্ছি। এবার এরর থেকে পড়িয়েছিলাম। এরর থেকে কি পড়িয়েছিলাম? এরর থেকে আমরা পড়িয়েছিলাম যে এররের মধ্যে আমি বলেছিলাম যে আমরা অনেকে ভুল করি, x1 কেউ মাপলো, x2 কেউ মাপলো, x3 কেউ মাপলো, এরকম করতে করতে আমরা একটা অ্যাভারেজ পাই। এই x বার এটা পড়িয়েছিলাম আমি তোমাদের, x1 x2 x3, আবার রিভিশন হচ্ছে, এবং অনেক 5 জন 5 রকম মাপলে হয়তো, তখন কি হবে, বাই 5 করে দিতে হবে। এখানে n জন হলে n দিয়ে বাই করতে হবে। তাহলে এটার নাম হয়ে গেল তোমার কি ভ্যালু? ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা 5 জন 5 রকম করেছে, কিন্তু তার গড়টা হচ্ছে ট্রু ভ্যালু। এটাকে অনেক সময় অ্যাভারেজ ভ্যালুও বলা হতে পারে। অ্যাভারেজ ভ্যালুও বলা হতে পারে, এটা হচ্ছে ট্রু ভ্যালু। এবার আমরা এরর তাহলে কিভাবে পাবো? এখানে এরর যদি এপসাইলন হয়, প্রত্যেকটা এরর কত হবে? x1 মাইনাস x বার মড এরর, প্রথমের জনের এরর, দ্বিতীয় জনের কত? x2 মাইনাস x বার, কারণ ট্রু ভ্যালু তো x বার, ও মেপেছে x2, তাহলে এরর কত? এটা তৃতীয় জনের এরর, এরকম। তাহলে এরকম আমাদের কি হচ্ছে, এরর হতে থাকছে। তার অ্যাভারেজ যদি নিই আমরা, তাহলে কি পাবো? সবগুলোর করে n দিয়ে ভাগ, তাহলে এই যে অ্যাভারেজ পেলাম এটা হলো অ্যাবসোলুট এরর, মানে চরম ত্রুটি। অনেক সময় এটা যেহেতু মিন করা হচ্ছে, এটাকে সামনে চলে আসে একটা মিনের অ্যাবসোলিউট এরর বলা হয়। এখন তোমাকে যদি কেউ বলে যে এটা বাই এটা which is this, then you get epsilon by true value, then we get actually epsilon by true value, this is get the relative error. This is nothing but a relative error. This is nothing but a relative error. Now we will discuss about laws of motion, laws of motion of Newton laws of motion, Newton's first law of laws of motion কি দিচ্ছি তোমরা জানো, অলরেডি পড়েছো। ফার্স্ট ল অফ মোশন নিউটন কি বলছে?
If no force is applied, then it's actually defined. If no force, outward force is applied to a body, then rest body is always rest and moving body is always moving. But the law says force is a thing. If it is not applied to a body, then rest body is always rest and moving body is always moving. It indicates that its formula gives us the concept of force actually. If you are, if anyhow you ask that which law of motion, Newton law of motion, gives us the concept of force, then you will answer the first law of motion gives us the concept of force, and second law gives us of motion gives us value of force, relation of force, value or relation, or value or relation. It gives us the second law of force, second law of motion of Newton. And in this chapter, the second chapter, we also discuss, this is the force and motion chapter. Here momentum is important one thing. Momentum is nothing else. Momentum is mass into velocity. Momentum is nothing else, mass into velocity is the important thing, mass into velocity. And this is the multiplication of mass into velocity. And if here on another thing is conservation of linear momentum. Conservation, all topic you should revise. Conservation of linear momentum. Linear momentum. Conservation of linear momentum is the example of conservation of linear momentum is, if no force is, outer force is applied, then always linear momentum conservation is occurred. So if in a gun, when it is fired, then bullet is emerged from that, then before the firing its momentum was 0 because it is rest, and after firing m1 v1 the momentum of bullet, and m1 v m2 v2 momentum of gun. So when bullet get out from the gun or emerge from the gun feel a force along backward direction. যখন একটা বুলেট বাইরের দিকে বেরোয় তখন বন্দুকটি তার পেছনের দিকে সরে আসে। এই যে পেছনের দিকে সরে আসে এটাকে বলে রিকয়েল অফ গান। তাহলে রিকয়েল অফ গান কেন হচ্ছে? কারণ প্রথম অবস্থা তার মোমেন্টাম ছিল না, যখন সে ফায়ারিং করছে তখন দুইজনের মোমেন্টাম যোগ করে যেন শূন্য হয়, কারণ কনজারভেশন থাকতে হবে, সংরক্ষণ থাকতে হবে। আগে যেহেতু জিরো ছিল পরেও জিরো থাকতে হবে। তাহলে ফায়ারিং করার ফলে আফটার ফায়ারিং বুলেট হ্যাজ মোমেন্টাম along this direction, then gun produce the momentum along backward direction, and sum of these two momentum is 0. So recoil of gun is the example of conservation of momentum. Now impulse of force and impulsive force. Impulse of force and impulsive force. Impulse of force. Impulse of force is nothing but a force in time, into time. But impulsive force equal to a big force. So these two are big defined. Impulsive force is force into time. Impulse of force is force into time, but impulsive force is a big force. Only this is force. Now we'll discuss, and firstly you should study on my notes, previous note of class. And relation between time period and angular momentum you should know. Relation between angular momentum and time period. Relation between angular momentum and time period. Angular momentum, angular velocity omega, and time period t. The relation between angular velocity and time period t is, we know the velocity is displacement 2 pi by t, because one body is moving in a circular path, and when it complete one circular path, then it moves, the angular displacement is 2 pi, and the time to move from here to here is t. So 2 pi by t is the angular velocity. This is the relation. So omega is equal to 2 pi by t. This is the relation. From here we can write t is equal to 2 pi by omega also. Nothing else.
Now, relation between linear and angular velocity. Linear velocity is v, angular velocity is omega, and the relation is v equal to omega r. V equal to omega r. You should remember v equal to omega r. Because it's come here when one body moving in a circular path, then displacement here to here s, so the angular displacement is theta. If this is radius, then s equal to r theta. So v, angular velocity, is equal to s by t is equal to r theta by t, equal to r into theta by t. So you can write v equal to r into theta by t. Angular displacement by time, angular displacement by time is called omega. So v equal to omega r. In this way we can get that lesson. And you should remember the value of centripetal force. Centripetal force, centripetal force, centripetal force, centripetal force. F equal to mv square by r, where a body moving in a circular path and m is its mass, v is its velocity, and r is its radius. Then centripetal force, the force along the center is mv square by r. This is the expression of centripetal force. Now, when the work done is 0, you should know the work done is 0. When work done is 0, work done is 0 when a body moves in a perpendicular to the acting force. If force is along this direction and one body moves along its perpendicular, then the work done is 0. So gravitational force, when sun on earth moving around the sun, and a gravitational force acts along the sun, but it moves along always tangent of the path, so always the force and the movement is 90 degree. So work done by the gravitational force is 0. You should remember. Now, when we frictional force, how frictional force works? How frictional force works? How frictional force works? At first, you should know how frictional force works. Always one body, when moves in a path, then frictional force acts in backward direction. সো যখন একটা বস্তুকে সামনের দিকে টানা হবে তখন ফ্রিকশনাল ফোর্সটা পেছনের দিকে কাজ করে। কিন্তু যখন আমরা হাঁটি তখন একটু চিন্তা করলে দেখতে পাবে আমাদের এই পেছনের পাটা এদিকে বল দিই, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? সামনের দিকে। তাই ভুল করবে না যে আমরা যখন সামনের দিকে হাঁটি ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বল পেছনের দিকে কাজ করবে, এটা ভাববে না। ভাববে যখন আমরা সামনের দিকে হাঁটি তখন ফ্রিকশনাল ফোর্সও সামনের দিকে কাজ করে। যদিও বলা আছে ফ্রিকশনাল ফোর্স সবসময় মুভমেন্টের যেদিকে ফোর্স প্রয়োগ হবে তার উল্টো দিকে কাজ করবে, কিন্তু আমরা হাঁটার ক্ষেত্রে কি করি? বল আমরা দিই পেছনের দিকেই, তাই আমরা ফ্রিকশনাল ফোর্স কাজ করে সামনের দিকে। এটা মাথায় রাখতে হবে। ব্যাস এই কটা জিনিস। এখন আরেকটা মনে রাখবে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে, রেস্ট বডির ক্ষেত্রে 0. Kinetic energy is only the property of moving body. Kinetic energy is only the property of moving body, not rest body. Kinetic energy is the only property of moving body. So don't worry. Now, okay. So study. Best of luck.